শিলং সালাউদ্দিন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আজকে বেয়াদবের মতো কিভাবে বলতেছে দেখেন। হাসিনার বক্তব্যে কোনো অস্থিতিশীলতা যদি সৃষ্টি হয় সেক্ষেত্রে আপনাদের পদক্ষেপ কি হবে স্যার, বা তার বক্তব্য দেয়াকে আপনারা কিভাবে দেখছেন? কিসের হাসিনা? কোথায় বক্তব্য দিয়েছে? বিদেশে চেহারা দেখা গেছে? ওই সময় মাঝে মধ্যে আওয়াজ টাওয়াজ দিয়ে থাকে। এগুলা তারা চেষ্টা করছে বাংলাদেশে কোনো অস্থিরতা সৃষ্টি করা যায় কিনা। এগুলো বাংলাদেশের মানুষ কখনো গ্রহণ করবে না। কিসের হাসিনা, কিসের কি চেহারা দেখাইছে? দেশকে অস্থির করার জন্য মাঝে মধ্যে আওয়াজ দেয়, গণহত্যার জন্য মাফ চায় নাই, মানবতা বিরোধী অপরাধের জন্য মাফ চায় নাই, ইত্যাদি 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 অনেক কথা। রুমিন ফারহানের মতো একটা হাসি দিতে ইচ্ছা করছে। অসভ্য এই ইতরের কথাগুলা শুনতে রাজাকারের বাচ্চাদের কাছে ব্যাপক ভালো লাগে, খুব চমৎকার লাগে, তাই না? এছাড়াও বাংলাদেশের দালাল গণমাধ্যমগুলা এই সংবাদগুলা চটকদার শিরোনামে প্রকাশ করে। শিলং সালাউদ্দিনের এইসব বক্তব্য তাদের জন্য অনেক উপাদেয় খাবার বলতে পারেন। রাজাকারের বাচ্চা শিলং সালাউদ্দিনকে বলতে হয় তারা প্রতিনিয়ত দাবি করছে আওয়ামী লীগ একেবারে শেষ, আওয়ামী লীগের রাজনীতির কোনো বাস্তবতা বাংলাদেশ অবশিষ্ট নাই। যদি তাই হয় তাহলে আওয়ামী লীগ নিয়ে তোমাদের এত আয়োজনের পেছনের গল্পটা কি? প্রতিদিন সকালে ঘুম থেকে উঠা যাদের নাম জপ করো, দুপুরে যাদের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে গবেষণা করো, আর রাতে টকশোতে বসে যাদের অস্তিত্ব বিলুপ্ত করতে চাও এইসব ঘোষণা করো, তারা কি বাংলাদেশের রাজনীতিতে সত্যিই অপ্রাসঙ্গিক? যে সত্তা কোনো অস্তিত্ব নাই এইটা তারা দাবি করে, সেই অদৃশ্য ছায়াকে দেখার পর তাদের মনে এত কিসের ভয়? গত 2.5 বছর ধরে এদেশের রাজনীতিতে একটা অদ্ভুত নাটকের মহড়া চলছে। একদিকে সরকারের মন্ত্রী এবং রাজনৈতিক পাকনাগুলা সারাদিন ক্যালকুলেটর নিয়ে হিসেব মেলাচ্ছে আওয়ামী লীগ ফিরবে কি ফিরবে না, শেখ হাসিনা আবার নতুন করে কি বললেন। আর অন্যদিকে সাধারণ মানুষকে বোঝানো হচ্ছে বাংলাদেশে নাকি আওয়ামী লীগ কিংবা শেখ হাসিনার কোনো রাজনৈতিক বাস্তবতা নাই। বাস্তবতা যদি নাই থাকে তবে প্রতিদিনের ঘুম ভাঙার পর একটা নাম দিয়েই তাদের দিন শুরু হয়, একটা নাম নিয়েই তাদের এত মাথা ব্যথা কেন? আজকে পুরো দেশের রাজনীতির মূল কেন্দ্রবিন্দু আওয়ামী লীগ। আওয়ামী লীগ পুরো দেশের রাজনীতির মূল কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। কেন দাঁড়িয়েছে? এই প্রশ্নের উত্তরটা নিশ্চয়ই আপনারা জানেন। এক মুখে বলা হচ্ছে আওয়ামী লীগের কোনো প্রকার জনসমর্থন নাই, তারা নাকি নতুন বাংলাদেশে ধূলিসাৎ হয়ে গেছে। কিন্তু বাস্তব চিত্র কি বলে? ঢাকার কোনো গলিতে যদি ছাত্রলীগের 20 জন কর্মী একটা ঝটিকা মিছিল বের করে, সাথে সাথে তৎক্ষণাৎ সেটা বাংলাদেশের জাতীয় গণমাধ্যমের প্রধান খবর হয়ে যায়। শুরু হয় মামলার পাহাড়। শেখ হাসিনা অনলাইনে একটা অডিও বার্তা দিলে পুরো সরকারের উপদেষ্টা এবং মন্ত্রীরা সেটা বন্ধ করতে মরিয়া হয়ে যায়। বৈঠক করে গণমাধ্যমকে কঠোর ভাষায় নির্দেশ দেওয়া হয়, খবরদার এই সব খবর সম্প্রচার করা যাবে না। আদালত থেকে নির্দেশনা দেওয়া আছে, যাদের জনগণ চিরতরে প্রত্যাখ্যান করেছে। তারা বলছে তাদের একটা সংক্ষিপ্ত অডিও বার্তা শুনলে তোমাদের এত আতঙ্ক জাগে কেন? তাদের 20 জন কর্মীর হাক ডাকে পুরো প্রশাসনিক ব্যবস্থা কেন কেঁপে ওঠে? ভয়টা কি শুধুমাত্র মৃত দলকে, নাকি নিজেদের ভঙ্গুর অবস্থানকে? বাংলাদেশের মানুষ তো বুঝে গেছে তোমরা টাউট, তোমরা বাটপার। তোমাদের এতই যদি আত্মবিশ্বাস থাকে এদেশের মাটি থেকে আওয়ামী লীগের নাম মুছে গেছে, তবে একটা চ্যালেঞ্জ নাও। একটা চ্যালেঞ্জ গ্রহণ করতে এত দ্বিধা কিসের? কেন এত দ্বিধা? শিলং সালাউদ্দিনকে এই ভিডিওতে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, একটা নিরপেক্ষ সংসদ নির্বাচন দাও, আর সেখানে আওয়ামী লীগকে পূর্ণ স্বাধীনতায় অংশ নিতে দাও। গ্যারান্টি দিয়ে বলছি আওয়ামী লীগ নির্বাচিত হয়ে সরকার গঠন করবে। জনগণের চোখের ভাষা তোমরা কি বোঝো? এ ভণ্ডের দল, পারলে নির্বাচন দিয়ে আওয়ামী লীগকে হারিয়ে পুরো বিশ্বকে দেখিয়ে দাও আওয়ামী লীগ এই দেশের রাজনীতিতে শুধুমাত্র একটা অতীত ইতিহাস। কিন্তু তোমরা সেটা করবে না, কারণ তোমরা খুব ভালো করেই জানো টকশোর চটকদার বক্তব্য আর মিডিয়া ট্রায়াল দিয়ে জনগণের মন মাপা যায় না। ব্যালট বাক্সে আসল হিসেব বেরিয়ে আসার যে বিভীষিকা, সেই ভয়টাই তোমাদেরকে প্রতিনিয়ত কাঁদাচ্ছে, তোমাদের ঘুম হারাম করে দিয়েছে। পুরো ঘটনার গভীরে যেতে একটা ইতিহাসের পৃষ্ঠা উল্টানো প্রয়োজন আছে। 1971 সালের দিকে একবার চোখ ফেরান। স্বাধীনতা যুদ্ধের 9টি মাস এদেশের একটি বড় অংশ বিশ্বাস করতে পারে নাই বাংলাদেশ কোনোদিন স্বাধীন হবে। দীর্ঘ রক্তক্ষয়ী সংগ্রামের পর যখন দেশ স্বাধীন হলো, তখন এই মানুষগুলা অবাক হয়ে এক ধরনের বিরক্তি নিয়ে সেটা প্রত্যক্ষ করলো। কারণ যুদ্ধের ওই 9 মাস তাদের দিন কেটেছিল চরম বিরক্তিতে। ব্যবসা বাণিজ্য বন্ধ, লাভ হচ্ছে না, লস হচ্ছে, স্কুল কলেজ বন্ধ, খামখেয়ালি জীবনযাত্রা, স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত। তারা দিনরাত দীর্ঘশ্বাস ফেলতো আর ভাবতো কবে
এই গন্ডগোল থামবে, অর্থাৎ মুক্তিযুদ্ধকে তারা গন্ডগোল হিসেবে আখ্যা দিয়েছিল। তারা কিন্তু প্রকাশ্যে রাজাকার কিংবা আলবদর ছিল না, তারা ছিল চরম রাজনৈতিক স্বার্থপর মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত শ্রেণী। নিজে বাঁচলে বাপের নাম, এটা ছিল তাদের জীবনের মূল দর্শন। তারা এক পাল্লায় মাপা শুরু করেছিল ইয়াহিয়া খান এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। গালি দিতে দুজনকে সমান তালে সমানভাবে। কি দরকার ছিল এই সকল ঝামেলা বাঁধিয়ে দেশের শান্তি নষ্ট করার? স্বাধীনতার পর এই গোষ্ঠীটি তাদের হারানো আরাম আয়েশ এবং সুযোগ সুবিধার হিসাব মিলাতে শুরু করলো। পদে পদে তারা পাকিস্তান আমলের সঙ্গে স্বাধীন বাংলাদেশের তুলনা করত। তাদের মনে তৈরি হয়েছিল অন্ধ একটা ক্ষোভ। মূলত আজকের দিনে আমরা যেই এন্টি আওয়ামী মনস্তত্ত্ব বাংলাদেশে দেখতে পাচ্ছি, তার আদি জন্ম হয়েছিল 1971 সালের সেই স্বার্থপর শ্রেণীর হাত ধরে। তাদের বংশধররা আজ নিজেদের পরিচয় দেয় পরম দেশপ্রেমিক হিসেবে। তারা দাবি করে তারা নাকি স্বাধীনতা বিরোধী নয়। কথা সত্যি, তারা হয়তো অস্ত্র হাতে রাজাকার ছিল না, কিন্তু তাদের রক্তে মুক্তিযুদ্ধ নিয়ে কোনো শিহরণ নাই। পাকিস্তানের প্রতি তাদের প্রকাশ্যে টান না থাকলেও অন্তরে অন্তরে তারা পাকিস্তানকে ধারণ করে, লালন করে। তবে একটা বিষয় তাদের শিরায় শিরায় বহমান, উগ্র ভারত বিদ্বেষ এবং আওয়ামী লীগের প্রতি এক অন্ধ যুক্তিহীন ক্ষোভ। 2024 সালে যখন সরকার পতন হলো, সবচেয়ে বেশি উল্লাসে মেতে উঠেছিল কারা? এই শ্রেণী। এরা খুব চালাকির সাথে মুক্তিযুদ্ধ এবং জুলাইকে একই সমীকরণে দাঁড় করাতে চেয়েছে বারবার। এরা জামায়াত ইসলামের মতো বিতর্কিত দলের রাজনৈতিক অধিকার এক বিন্দু আপত্তির তুলে না, কিন্তু আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের প্রশ্নে রাতারাতি সবচেয়ে কঠোর বিচারক বনে যায়। এরা পারিবারিক সূত্রে হয়তো অন্য কোনো দলের সমর্থক, মুখে জামায়াত বিরোধী সাজলেও অন্তরে জামাতের প্রতি তাদের অদ্ভুত একটা সহানুভূতি কাজ করে। কারণ তাদের রাজনৈতিক অস্তিত্বের একমাত্র খুঁটি হলো আওয়ামী বিদ্বেষ। আপনার চারপাশে একটু নজর দেন, একটু নজর ঘুরিয়ে দেখেন, এই মানসিকতার মানুষদের পারিবারিক ইতিহাস ঘেটে দেখেন। আমি যে কথাগুলো বললাম প্রত্যেকটা কথার সত্যতা পাবেন। তারেক রহমান সুদূর ইংল্যান্ডে বসে দীর্ঘ 17 বছর রাজনীতি করেছে, দলীয় মিটিং পরিচালনা করেছে, ভিডিও বক্তব্য দিয়েছে। সেইটা যদি রাজনৈতিক অধিকার এবং গণতন্ত্রের চর্চা হতে পারে, তবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ভারত থেকে কোনো বক্তব্য রাখলে তোমাদের এত গাত্রদাহ কেন হয়? নীতি কি ব্যক্তির মুখ দেখে বদলায়? বলতে পারেন শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় হয়েছে, তারেকের বিরুদ্ধেও যাবজ্জীবন কারাদণ্ডের রায় হয়েছিল। তারেক আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী। তারেক কি এই রায় উপেক্ষা করে কোনোদিন একেবারের জন্য বাংলাদেশে ফিরতে চেয়েছিল? দেশের মানুষের জন্য, দলের নেতাকর্মীদের জন্য জীবনকে উৎসর্গ করতে চেয়েছিল? চায় নাই। কিন্তু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশের মানুষের জন্য, দলের কর্মীদের জন্য নিজের জীবনকে উৎসর্গ করতে চেয়েছেন। তাকে যদি হত্যাও করা হয়, তিনি বাংলাদেশে ফিরবেন এবং ফিরবেন। তিনি বলেছেন মানে ফিরবেন, এটা নিয়ে কোনো সন্দেহ থাকা উচিত না। বিএনপি দেশপ্রেম ভণ্ডের দল। আজকে যারা ইতিহাসের বিচারে মাফ চাওয়ার বড় বড় বয়ান দিচ্ছে, তাদের কি এই সত্যগুলা জানা আছে? এই ইতিহাসগুলা কি তারা ভুলে গেছে? এই দেশের সেনাবাহিনী কখনো কোনোদিন 2 জন রাষ্ট্রপ্রধানকে নির্মমভাবে হত্যার জন্য জাতি এবং রাষ্ট্রের কাছে ক্ষমা চেয়েছে? জেলখানার ভেতরে জাতীয় 4 নেতাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল, সেই অপরাধের দায় নিয়ে কি কোনোদিন কেউ অনুশোচনা প্রকাশ করেছে? করে নাই। তারেকের বাপ জিয়াউর রহমান সামান্য সামরিক বিদ্রোহের অজুহাতে প্রায় 2.5 থেকে 3 হাজার সেনা সদস্যকে বিচারহীনভাবে ফাঁসিতে ঝুলিয়েছিল। তাদের স্বজনদের কাছে বিএনপি কখনো ক্ষমা চেয়েছে, মাফ চেয়েছে? আওয়ামী লীগ তো 3,500 সেনা সদস্যকে কিংবা জুলাই সন্ত্রাসীদেরকে হত্যা করে নাই। নিজেদের পছন্দ মতো ইতিহাসের পাতা উল্টাবা আর অপছন্দের পাতা ছিঁড়ে ফেলবা, এই সুবিধাবাদী খেলা বাংলাদেশে বেশি দিন টিকবে না, চালানো যাবে না। শিলং সালাউদ্দিন সহ যারা ভাবছে রাজনীতিকে কতিপয় ফতোয়া, আইনি নিষেধাজ্ঞা দিয়ে, মিডিয়া সেন্সরশিপ দিয়ে মুছে ফেলা যায়, তাদেরকে একটা কথা পরিষ্কার জানিয়ে রাখা ভালো, যে রাজনীতির শেকড় অনেক বেশি গভীরে, মাটির অনেক গভীরে, তাকে সাময়িক ঝড়ে উপড়ে ফেলা যায় না। এটা আওয়ামী লীগ, এটার শেকড় অনেক গভীরে। বেয়াদবির প্রত্যেকটা ফলাফল বাংলাদেশের মানুষ একদম হাতে ধরিয়ে দেবে। এটা কোনো হুমকি ধামকি না, এটা বাস্তবতা, এটা ন্যাচারাল পানিশমেন্ট। এটাকে আপনার উপেক্ষা করার কোনো সুযোগ নাই। খেলা তো মাত্র শুরু হলো, পিকচার আভি বাকি হ্যাঁ। শিলং সালাউদ্দিন, ভালো থাকবেন, ধন্যবাদ।